হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদের প্রত্যেককে আরপি এডুকেশনে স্বাগত জানাই। ঠিক আছে, লক্ষ্য হোক ডব্লিউবি প্রাইমারি টেট 2022, এটা তোমাদের প্রত্যেকের মিশন হোক। আমরা আজকে আলোচনা করব, তোমরা জানো বিকাল 5টায় প্রত্যেক দিন আমরা ক্লাস নিয়ে আসি, সিডিপি স্পেশাল ক্লাস। ঠিক আছে, তো আমাদের যারা ডেলি রুটিন জানো না, অবশ্যই আমাদের চ্যানেল থেকে ডেলি রুটিনের ক্লাস দেখে নেবে। তো বিকাল 5টার সিডিপি ক্লাসের আজকের আমাদের বিশেষ টপিক স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব। প্রত্যেকটি মানুষের তথ্য সম্পর্কে বিভিন্ন কাঠিন্য ব্যাপার আছে, সেই কারণে আমরা তথ্যগুলো কঠিনগুলো আগে আলোচনা করছি, যাতে তোমাদের পরবর্তীতে ইজিগুলো আরও সহজ মনে হয়। আজকের আমাদের ক্লাস নম্বর 10। ধীরে ধীরে আমরা 10 নম্বর ক্লাসে চলে এসেছি। ওকে, প্রত্যেকে আশা করি তোমরা লাইভটা শেয়ার করে দিয়েছো। আমরা এবার শুরু করব আজকে সিডিপি ক্লাস। দেখো, প্রথমেই আমরা জেনে নেব স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব। আচ্ছা, সক্রিয় অনুবর্তনটা কি? গতকালের ক্লাসে আমরা কি শিখেছি? প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব। সে সম্পর্কে যারা জানো না তারা অবশ্যই জেনে নেবে, আমাদের ক্লাসটি করে নেবে। আজকে আমরা দেখব সক্রিয় অনুবর্তন, অনলি সক্রিয়। আমরা কারণ দুটো অনুবর্তন, প্যাভলভেরটা আমরা কমপ্লিট করে দিয়েছি, আজকে স্কিনারেরটা আমরা কমপ্লিট করে দেবো, ব্যাস অনুবর্তন তত্ত্ব দুটো কমপ্লিট হয়ে যাবে। যে অনুবর্তন প্রক্রিয়া কোনো উদ্দীপকের সাহায্যে ঘটে না, ভালো করে বোঝো, যে অনুবর্তন প্রক্রিয়া কোনো উদ্দীপকের সাহায্যে ঘটে না, প্রত্যাশামূলক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় এবং প্রাণীর সক্রিয়তা যেখানে আবশ্যক তাকে বলে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন। প্রশ্নে অনেক সময় ইংরাজিতে থাকে অপারেন্ট কন্ডিশন, সেই অপারেন্ট কন্ডিশন কিন্তু হয়ে যাচ্ছে এখানে সক্রিয় অনুবর্তন। তাহলে কি বলতে চেয়েছে? বলছে যে অনুবর্তন প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়াটা কোনো উদ্দীপকের সাহায্যে ঘটে না, কোনো খাদ্যের সাহায্যে, ধরো খাদ্য হচ্ছে উদ্দীপক আর কুকুরের লালাক্ষরণ হচ্ছে জীব থেকে, সেটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া। তো এই বলছে এই উদ্দীপকটাকে লাগে না, এমনি এমনি প্রতিক্রিয়া হয়, সেটাই হচ্ছে সক্রিয় অনুবর্তন। আর প্রাচীন অনুবর্তন হচ্ছে খাদ্যও লাগবে, ঘণ্টার ধ্বনিও লাগবে, হ্যাঁ, আবার মানে উদ্দীপক, স্বাভাবিক লালাক্ষরণ প্রতিক্রিয়াও দেখা যাবে, এবং তার সঙ্গে নিষ্ক্রিয় এক্সট্রা একটি উদ্দীপক লাগবে, যেটা হচ্ছে অন্য উদ্দীপক, ঘণ্টার ধ্বনি। কিন্তু এখানে তা লাগবে না, স্কিনারে প্যাভলভে লাগতো। স্কিনারে বলছে কোনো উদ্দীপকের সাহায্যে ঘটে না, এটা প্রত্যাশা থাকলেই হবে, প্রত্যাশামূলক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়, অর্থাৎ যখন যেটা দরকার হয় সেই অনুপাতে। যদি টক লেবু দেখে তোমার এমনি জিভ থেকে জল চলে আসে স্বাভাবিকভাবে, সেটা আলাদা কথা, সেটাই হচ্ছে এইরকম। এক্সট্রা কোনো খাবারের দরকার হবে না, লালাক্ষরণ এমনিই হবে, এবং প্রাণীর সক্রিয়তা যেখানে আবশ্যক, প্রাণী সেখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করবে, সেটাই হচ্ছে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশন। ঠিক আছে, তার সক্রিয় বা মানে যেটা আমরা বলবো অপারেন্ট কন্ডিশনিং থিওরি, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব। যেমন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, প্রাণীর আগ্রহ। ধরো তুমি মাছ খেতে ভালোবাসো, অর্থাৎ মাছের প্রতি তোমার আগ্রহ আছে, এটা হচ্ছে অপারেন্ট অনুবর্তন। ঠিক আছে, তৃপ্তিদায়ক অনুভূতি, খেয়ে তোমার ভালো লাগছে, ফুলফিল হচ্ছে, তোমার তৃপ্তি পাওয়ার জন্য অন্যকে বলে দিতে হচ্ছে না আহ কি সুন্দর খেলাম, অর্থাৎ তোমার নিজে থেকেই বুঝতে পারছো, অনুভূতি হচ্ছে। বেদনাদায়ক অনুভূতি, চাহিদা, ইত্যাদি বিষয়গুলো প্রাণীর মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মোট কথা আচরণ যেগুলো সৃষ্টি করে, এটা হচ্ছে অপারেন্ট অনুবর্তনে। আর এই ধরনের আচরণকেই বলবো আমরা সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন। ঠিক আছে, আশা করি মানে কোনো সমস্যা নেই, নো ডাউট, তোমরা কমেন্টে জানাতে পারো, বলে দেবো। দেখো, এরপর বলছে স্কিনারের মতে এই বিষয়গুলো দেখে রাখতে হয়, জেনে রাখা ভালো। টপিক অনুযায়ী আমরা এই যে সিম্বল দিয়ে দেখিয়ে দিই যেগুলো, স্কিনারের মতে মনস্তত্ত্বের উদ্দেশ্য হলো প্রাণীর আচরণকে নিয়ন্ত্রণ ও এবং আচরণের পূর্বাভাস দেওয়া। তাহলে প্রশ্ন যদি আসে মনস্তত্ত্বের উদ্দেশ্য কি, স্কিনারের মতে প্রাণীর আচরণ তাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আচরণের পূর্বাভাসকে আগে থেকে আগাম জানাতে হবে, পূর্বাভাস দিতে হবে। আবার স্কিনারের মতে, এগুলো হচ্ছে স্কিনারের সংজ্ঞা বা স্কিনারের মত, এগুলো তুলে ধরছে। হ্যাঁ, স্কিনার থেকে প্রশ্ন এলে এগুলো কমন পেয়ে যাবে। প্রশ্ন যদি আসে আজ স্কিনারের মতে আচরণ কয় প্রকার, এগুলো জেনে রাখা ভালো। মনে রাখবে রেসপন্ডেন্ট আর অপারেন্ট। তাহলে স্কিনারের মতে আচরণ দু ধরনের, একটা রেসপন্ডেন্ট, একটা অপারেন্ট। ঠিক আছে, এবার রেসপন্ডেন্ট কি একটু দু এক কথায় বলে দিই। রেসপন্ডেন্ট হচ্ছে যেটা প্যাভলভের ক্ষেত্রে, রেসপন্ডেন্ট মানেই হচ্ছে টাইপ 1, যেটা প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বে তোমরা পেয়েছো, অর্থাৎ উদ্দীপকও থাকবে এবং যেমন খাদ্য দেওয়া হবে তার সঙ্গে কুকুরের লালাক্ষরণ খাদ্য থেকে হবে, ঘণ্টার ধ্বনি দেওয়া হবে ইত্যাদি, সেটা হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়ার ব্যাপার। ঠিক আছে, নির্দিষ্ট উদ্দীপক যেটাই থাকবে সেটাই টাইপ 1, অর্থাৎ প্যাভলভের আচরণ, এবং রেসপন্ডেন্ট রেসপন্ড করবে, এবং অপারেন্ট হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে, অর্থাৎ কোনো উদ্দীপকের প্রয়োজন নেই, যেটা আগে আমরা জানলাম। তাহলে যদি রেসপন্ডেন্ট টাইপ 1 হয় আর মানে অপারেন্ট পরিবর্তন কি টাইপ 2, তাহলে স্কিনারের পরিবর্তন হচ্ছে অপারেন্ট বা টাইপ 2, আর প্যাভলভের হচ্ছে রেসপন্ডেন্ট 1 বা টাইপ 1। এমসিকিউ তোমাদের এইভাবে সলভ করতে হবে। এই ধরনের কঠিন কোশ্চেন দিয়ে দিলে এগুলো তোমরা সহজেই অ্যান্সার করতে পারবে, বলে দিলাম কোনটা টাইপ 1 কোনটা টাইপ 2। নেক্সট দেখো, আমেরিকান মনোবিদ প্রশ্ন আসে স্কিনারের, মানে স্কিনার কে,
তার আগের শব্দটাও জেনে রাখতে হবে। স্কিনার হচ্ছে একজন আমেরিকান মনোবিদ, ঠিক আছে, উনি আমেরিকার, মনে রাখবে উনি একজন সাইকোলজিস্ট অর্থাৎ মনোবিদ এবং আমেরিকান মনোবিদ। ওনার নাম হচ্ছে B.F. স্কিনার। উনি কোন তত্ত্বের প্রবক্তা? উনি সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা। এরপর 1935 সালে ওনার একটি বই, আর সালটা মনে রাখবে, 1935 খ্রিস্টাব্দে সায়েন্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার এই নামে একটি পুস্তক প্রকাশিত হন বা প্রকাশ করেন উনি, ঠিক আছে, সায়েন্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার। যদি 1946 খ্রিস্টাব্দে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ে প্রথম সম্মেলন একটি আহত হয়েছিল। সম্মেলনের প্রতিপাদ্য বিষয়টাও জেনে রাখবে, এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস অফ বিহেভিয়ার। এটা নয় কিন্তু, ওটা হচ্ছে এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস অফ বিহেভিয়ার, এটা হচ্ছে স্কিনারের সঙ্গে সম্পর্কিত। ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ে 1946-এ ওটা। আর এই পুস্তিকাটা প্রকাশ হয় স্কিনারে 1935 খ্রিস্টাব্দে, সায়েন্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার। নেক্সট, এবার আমরা দেখে নেব ওনার প্রক্রিয়ার যে পরীক্ষা, তার উপকরণ কি কি ছিল। স্কিনার তার সক্রিয় অনুবর্তন তত্ত্বের পরীক্ষার জন্য কি কি উপকরণ নিয়েছিলেন? প্রয়োজনীয় যেসব উপকরণ ছিল সেগুলো হলো স্কিনার বক্স, 1 নম্বরে ছিল স্কিনার বক্স, তারপর ট্রে ছিল একটা, খাদ্য বস্তু ছিল, একটি ক্ষুধার্ত ইঁদুর ছিল। এখানে খাদ্যবস্তু থেকে তো আমরা ভেবো না যেন টাইপ 1-এর এটা, ঠিক আছে, যেগুলো ছিল উপকরণ সেগুলো তোমাদেরকে বলা হচ্ছে। এবার দেখো স্কিনার বক্স, তোমাদের এখানে খটকা লাগছে যে ট্রে জানি, খাদ্যও জানি, ক্ষুধার্ত ইঁদুর সেটাও বুঝতে পারছি, কিন্তু স্কিনার বক্সটা কি? স্কিনার বক্সটা এক কথায় জেনে নাও, এগুলো সংজ্ঞার মতো জেনে রাখতে হয়। স্কিনার তার পরীক্ষার জন্য যে বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করেছিলেন সেটাকেই বলা হয় স্কিনার বক্স। যেহেতু স্কিনার ব্যবহার করেছিলেন তাই তার নাম অনুসারে স্কিনার বক্স হয়েছে। এই বক্সের সঙ্গে একটি সরল যান্ত্রিক ব্যবস্থা যুক্ত থাকে। এই বক্সের সঙ্গে কি থাকে? একটি সরল যান্ত্রিক ব্যবস্থা, যেখানে একটি লিভার বা বোতাম থাকে। এবার ওই লিভারে চাপ দিলে তার সামনে থাকা একটি ট্রেতে খাদ্যবস্তু চলে আসে, ঠিক আছে। অর্থাৎ ধরো এটা যদি ইঁদুর থাকে, এটা যদি একটা ট্রে হয়, ট্রের সামনে একটি মানে কি বলবো লিভার বা বোতাম আছে, এই বোতামে চাপ দিলেই ট্রেটা আস্তে আস্তে তার সামনে চলে আসবে ইঁদুরটির কাছে। ওকে, যেমন হয় আর কি সেন্সারের, এখন তোমরা দেখেছো বিভিন্ন ধরনের সেন্সার যে জাতীয় হয়, ঠিক সেইভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে তার কাছে চলে যাবে। এই বক্সের সরল যান্ত্রিক ব্যবস্থা বলেই দিচ্ছে, একদম সরল স্ট্রেট ভাবে চলে যাবে। আর ওই লিভারে চাপ দিলেই ট্রেতে খাদ্যবস্তু তার সামনে চলে আসবে, খাদ্যটা তার ট্রের উপরে চলে আসবে, ট্রের উপরে, ঠিক আছে। এছাড়াও বিজ্ঞান ভিত্তিক বৈদ্যুতিক যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে প্রাণীর আচরণ রেকর্ড করার ব্যবস্থা থাকে। এক্সট্রা কি কারিকুলাম তার মধ্যে রয়েছে? তার মধ্যে এক্সট্রা যে অ্যাক্টিভিটি রয়েছে, বিজ্ঞান ভিত্তিক বৈদ্যুতিক যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে প্রাণী যে আচরণ করবে সেটা রেকর্ড করার ব্যবস্থা থাকবে। অর্থাৎ ইঁদুরটি যে মানে আচরণ করবে তার রেকর্ড হয়ে থাকবে স্কিনার বক্সে। নো ডাউট, আশা করি বোঝা গেছে এইটুকু। এরপর আমরা স্কিনারের পরীক্ষাটা ধীরে ধীরে জানবো, একেবারে ছবির মতো। স্কিনার কয়েকটি পর্যায়ে তার পরীক্ষাটি সম্পন্ন করেছিলেন। আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেবো, তোমাদের স্টেপ বাই স্টেপ এটা বলে দিচ্ছি যাতে সুবিধা হয়। প্রথম পর্যায়ে কি করেছিলেন? ফার্স্ট স্টেপে স্কিনার প্রথমে একটি ক্ষুধার্ত ইঁদুরকে স্কিনার বক্সে প্রবেশ করিয়ে রাখেন এবং ট্রেতে কিছু খাবার দিয়ে দরজাটা বন্ধ করে দেন। এই পর্যায়ে বোতাম বা লিভারটিতে চাপ দিয়ে খাদ্যবস্তু আনা হয়নি, অর্থাৎ হাতে হাতে দিয়েছে, হ্যান্ড টু হ্যান্ড। ক্ষুধার্ত ইঁদুরকে প্রথমে স্কিনার প্রবেশ করালেন বাক্সদের মধ্যে, যে বক্স ছিল স্কিনার বক্সে, এবং ট্রেতে কিছু খাবার দিয়ে দরজাটা জাস্ট বন্ধ করে দিলেন। আর কিচ্ছু করলেন না, মানে খাদ্যবস্তু যে লিভারের সাহায্যে এসে গেল সেইভাবে কিচ্ছু না, জাস্ট এমনি বসিয়ে দিলেন, খাবারটি তার সামনে রাখা হলো। ইঁদুরটি খাদ্য গ্রহণ করে এবং পরীক্ষামূলক পরিস্থিতির তথা বাক্সটির সাথে পরিচয় হয়, যে ওই বাক্সতে তাহলে যে আমি যে বাক্সে আছি এবং তার সামনে ট্রে আছে, ট্রের সামনে খাদ্যবস্তু, আমি সেটা খাবো। এই হচ্ছে এই বিষয়টা, কনসেপ্টটা তার নিজের মধ্যে হ্যাবিচুয়েটেড হতে থাকে ধীরে ধীরে, যখনই মানে দু একবার করলেই তার মধ্যে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি এরপর দ্বিতীয় পর্যায়ে আমরা দেখে নেবো। এখানে একটা কথা বলে রাখি, যে অনেকের ক্ষেত্রে দেখবে ইঁদুর ও পায়রার কথা উল্লেখ আছে স্কিনারের সঙ্গে। এক একটা মনোবিদের অনেক রকম পরীক্ষা থাকে, কিন্তু এই যে সক্রিয় অনুবর্তন তত্ত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ হচ্ছে ইঁদুর, সেই কারণে আমরা ইঁদুরটা নিয়ে আলোচনা করছি। এটা জেনে রাখবে, অনেকে সিম্পাঞ্জি, পায়রা, ইঁদুর, হ্যাঁ, তারপর কুকুর লালকরণ যেমন প্যাভলভ করেছি, অনেক কিছু করে নিয়ে করতে পারে প্রাণীর, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের জেনে রাখতে হবে। আর কোনটিকে কে করেছিলেন? ইঁদুর বা পায়রা নিয়ে, এটা হচ্ছে মনে রাখবে স্কিনার। তো ইঁদুরটি আমরা গুরুত্বপূর্ণ তাই দেখছি। এবার বলছি দ্বিতীয় পর্যায়ে কি হবে। সেই ক্ষুধার্ত ইঁদুরটিকে বাক্সের মধ্যে আবার প্রবেশ করানোর পর স্কিনার নিজে বোতাম বা লিভারে চাপ দিয়ে বাইরে থেকে খাদ্যবস্তু ট্রেতে আনেন। ইঁদুরটি আছে, ধর স্কিনার এখানে ট্রে আছে, এখানে খাদ্যবস্তু তার উপরে চাপানো হলো, বোতামটি টিপে দেওয়া হলো, আস্তে আস্তে সেটি তার মুখের সামনে আসছে। এরপর ইঁদুরটি সেই খাদ্যবস্তু গ্রহণ করে। ইঁদুরটি প্রথম দিনে জানলো যে ওখানে থাকলে খাদ্যবস্তু আমরা পেয়ে যাবো, একদম সামনাসামনি রাখা আছে। এবার দেখছি বোতাম টিপে তার সামনে আসছে, ইঁদুরটির বাক্সটির সম্বন্ধে বিশেষভাবে অবগত হলো। কালকে শুধু মানে প্রথমবার বাক্সটা প্রথম স্টেপে দেখেছিল, বুঝলো, তারপর এর কার্যক্ষমতা বুঝতে শিখলো, বিশেষভাবে অবগত হলো, বিশেষভাবে ভালো করে মনে রাখো। এবার তৃতীয় পর্যায়ে কি করছে, যে এই পর্যায়ে ইঁদুরটিকে বাক্সের মধ্যে প্রবেশ করানো হয় তৃতীয় পর্যায়ে, এবং এক্ষেত্রেও আগে থেকে কোনো খাদ্যবস্তু রাখা হয়নি।
এবার শুধু ইঁদুরটিকে ভরে দেওয়া হলো বাক্সের মধ্যে, কিন্তু এবার স্কিনার নিজে বোতাম বা লিভারে চাপ দিয়ে বাইরে থেকে কোনো খাদ্যবস্তু আনেননি। এবারও কোনো খাদ্যবস্তু আনলেন না। এবার বলছে ক্ষুধার্ত ইঁদুরটি খাদ্যের প্রত্যাশায় ট্রের দিকে এগিয়ে যায়। সেই জানে যে ট্রেতে আসবে, খাবার দেবে। হয় প্রথম দিন দেখেছিল এমনি এমনি খাবার এসেছিল তার সামনে বসিয়ে রাখা, দ্বিতীয় দিন দেখলো ট্রেতে বোতাম টিপে এলো, এবার তৃতীয় দিন দেখছে এইভাবে করতে করতে হয়তো তার সামনে আসবে, খাবার আসবে, ট্রেতে বোতাম টিপে হয়তো আসবে, কিন্তু ওই বোতামও দিল না। খাবার তো না পেয়ে ইঁদুরটি কি করলো, নানা ধরনের প্রতিক্রিয়ামূলক এবার আচরণ করতে থাকছে, অ্যাক্টিভিটি তার বাড়াতে থাকছে, বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিতে থাকছে। কারণ উদ্দীপক প্রতিক্রিয়া এগুলো আমরা জানি, উদ্দীপক এখানে দেওয়া হয়নি। ভালো করে পড়ো, খাদ্যবস্তু পায়নি অর্থাৎ খাদ্যবস্তু দেওয়া হয়নি, উদ্দীপক এখানে দেওয়া হলো না। প্রথমে শুধু ব্যবহার করার জন্য উদ্দীপক অর্থাৎ খাদ্য দেওয়া হচ্ছিল, এরপর শুধু প্রতিক্রিয়া, তাতেও প্রতিক্রিয়া করছে, মানে উদ্দীপক ছাড়াই প্রতিক্রিয়া করছে, এটাই হচ্ছে অপারেন্ট অনুবর্তন। ওকে, তো খাদ্য না পেয়ে ইঁদুরটি নানা ধরনের প্রতিক্রিয়ামূলক আচরণ করতে থাকে। এইভাবে নানা প্রকারের এলোমেলো অনুসন্ধানমূলক প্রতিক্রিয়া করতে করতে হঠাৎ লিভার বা বোতামের চাপ লেগে যায় ইঁদুরটির পায়ে, বা ইঁদুরটি দ্বারা বোতামের চাপ লেগে যায়, তখন খাদ্যবস্তুটির ফিরেতে চলে আসে। তখন ক্ষুধার্ত ইঁদুরটি সেই খাদ্যবস্তুটি গ্রহণ করে। তার মানে পায়ে যে, তখন কিন্তু তার পায়ে যে পড়লো, পায়ে আঘাত পেলো, ট্রেটা সামনে চলে এলো, তখন কিন্তু তার মধ্যে আবার সে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, সে বুঝতে পারবে আচ্ছা এখানে টাচ করতে হবে, কারণ প্রত্যেকটা প্রাণী কিন্তু এগুলো বুঝতে পারে। এরপর বলছে পরবর্তী পর্যায়ে কি করতে হবে, লাস্টে যে অর্থাৎ পরবর্তী পর্যায়ে নেক্সট স্টেজে বলছে স্কিনার সমগ্র প্রক্রিয়াটি আরও একবার পুনরাবৃত্তি ঘটালো। অর্থাৎ না হলে তো আবার সেই তার মধ্যে কনফিউজ এসে যাবে, প্রথমে এমনি এমনি খাবার এলো, তারপর ট্রের সাহায্যে এলো, আবার খাবার এলো না, আবার বোতামে চাপ দিলাম তবে এলো, কনফিউশন হয়ে যাবে। সেই কারণে যে লাস্টে যেটা হলো সেটার পুনরাবৃত্তি ঘটানো হলো, যে তার পায়ে বোতাম লাগলো এবং সেই ইঁদুরটি বক্সের মধ্যে যে খাবারটি পেলো সেটার পুনরাবৃত্তি ঘটানো হলো। ফলে একসময় ইঁদুরটি দেখা গেল যে বক্সের মধ্যে প্রবেশ করানোর সাথে সাথেই নিজে থেকে গিয়ে লিভারের চাপ দিয়ে খাদ্যবস্তু আনতে সক্ষম হচ্ছে। ঠিক আছে, সে নিজেই বুঝতে পেরে গেছে, হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, এরপর খাদ্যবস্তু সে নিজে নিজে আনতে সক্ষম হচ্ছে। ক্রমশ সক্রিয়তা বৃদ্ধি পাওয়ার ফলেই কিন্তু ইঁদুরটি সরাসরিভাবে লিভারে চাপ দিয়ে খাদ্যবস্তু ট্রেতে আনে সক্ষম হয়েছে। তাহলে এখানে উদ্দীপকের কোনো গুরুত্ব নেই, এখানে গুরুত্ব হচ্ছে তার সক্রিয়তা, অ্যাক্টিভিটি। ঠিক আছে, তার সক্রিয়তার দ্বারা প্রতিক্রিয়া হচ্ছে, তো ক্রমশ সক্রিয়তা বৃদ্ধি পাওয়ার ফলেই কিন্তু ইঁদুরটি সে বুঝে গেল সে সরাসরি লিভারে চাপ দিয়ে খাদ্যবস্তু আনতে সক্ষম হয়েছে। তার সজাগ ভাব, তার অ্যাক্টিভিটিটা, সক্রিয়তাটাই দ্বারাই কিন্তু সে বুঝতে পারছে, এবং তার যেহেতু সে সক্রিয়তা, জাগ্রত সজাগ ভাবটা আছে, তাই সে লিভারে নিজে থেকেই চাপ দিয়ে খাদ্যবস্তু ট্রেতে আনতে সক্ষম হয়েছে। এখানে সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে, এই হলো তার পরীক্ষা। এখান থেকে তাহলে সিদ্ধান্তে কি এসেছেন স্কিনার? এখান থেকে সিদ্ধান্তে এসেছেন যে প্রাণীরা, স্কিনারের যে সিদ্ধান্তে এসেছেন বলছে প্রাণীরা অনেক সময় কিছু প্রতিক্রিয়া করে যার কোনো নির্দিষ্ট উদ্দীপক থাকে না। এমনি এমন কিছু প্রতিক্রিয়া করে থাকে উদ্দীপক ছাড়াই, যেমন ইঁদুরটির ক্ষেত্রেও ছিল না। ইঁদুরটি তার সক্রিয়তা, তার চাহিদা প্রভৃতির দ্বারা চালিত হয়ে সে শিখন কৌশলটি আয়ত্ত করে নিয়েছে। ঠিক আছে, কেন? তার সজাগ ভাব, তার অ্যাক্টিভিটি, তার সক্রিয়তা, চাহিদা, এইগুলোর দ্বারাই কিন্তু সে শিখন কৌশলকে আয়ত্ত করেছে। উদ্দীপকের, খাদ্যবস্তুর তার প্রয়োজন হয়নি। উদ্দীপক প্রতিক্রিয়া যেটা আমরা প্যাভলভের ক্ষেত্রে দেখেছি। তো খাদ্যের প্রত্যাশা থেকেই, তার প্রত্যাশা ছিল বলেই সেখানে তার লিভারে সে চাপ দিয়েছে। সে আগে জানতো, জেনেছে, পুনরাবৃত্তি ঘটেছে, তাই সে লিভারে তার খাদ্যের প্রত্যাশা আছে, খিদে পেয়েছে বলেই সে লিভারে চাপ দিয়েছে, জানে সে খাদ্যের প্রত্যাশা হলে সে ইঁদুরে চাপ দেবে, মানে এটা স্কিনার জানতেন, এবং ইঁদুরের মধ্যে শক্তিদায়ক সত্তাটা সেখানে প্রকাশ পাবে। অর্থাৎ ইঁদুরটিও জানতো যে আমার খাদ্য, মানে খাদ্যের প্রত্যাশা আমার মধ্যে রয়েছে, আমি লিভারে চাপ দিচ্ছি এবং খাদ্য আমরা পাচ্ছি। এটা উনি শিখে গেছে ইঁদুরটি, এবং সেইভাবেই কার্যকরী করেছে। ইঁদুরের থেকে যে শক্তিদায়ক সত্তা, খাদ্যের প্রত্যাশা, এগুলো কিন্তু বা রিইনফোর্সার, এগুলো নিয়ে আলোচনা করব। যে রিইনফোর্সার মানে এটা কি, যে শক্তিদায়ক সত্তা সেই লিভারে বা বোতামে চাপ দিয়ে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। রিইনফোর্সার মানে কি একটু আমরা আলোচনা করে নেবো একটু পরে। তাহলে এই হলো সিদ্ধান্ত, তার সক্রিয়তাটা, মনোভাবটা, চাহিদাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। খাদ্যের প্রত্যাশা থেকে এসছে, উদ্দীপক থেকে নয়। এবার আমরা দেখে নেবো যে অপারেন্ট অনুবর্তনের নীতি বা কৌশল কি কি আছে। স্কিনারের সক্রিয় অনুবর্তনের নীতি বা কৌশল, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ নীতি বা কৌশল হলো সেটা হচ্ছে শেপিং, বা আচরণকে নির্দিষ্ট রূপ দেওয়া। আবারও বলছি, শেপ আমরা বলি না, রাউন্ড শেপ, তাই আচরণকে নির্দিষ্ট রূপে শেপ করি আমরা, রূপ দেওয়া, নির্দিষ্ট আচরণকে নির্দিষ্ট রূপ দেওয়া। আর বলছে রিএনফোর্সমেন্ট, অর্থাৎ শক্তিশালী উদ্দীপক যেটা আমরা পেলাম। তো তিনটি শ্রেণীতে ভাগ করে যায় রিএনফোর্সকে। আবারও বলছি, রিএনফোর্সারকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, কিন্তু প্রশ্ন আছে অপারেন্ট অনুবর্তনের নীতি বা কৌশল কয়টি? গুরুত্বপূর্ণ আছে অনেকগুলি, কিন্তু মূলত আমরা দুটি দেখি, শেপিং এবং রিএনফোর্সমেন্ট। আর প্রশ্ন আছে, শেপিং মানে হচ্ছে আচরণকে নির্দিষ্ট রূপ দেওয়া, আর প্রশ্ন আসবে এখান থেকে রিএনফোর্সারকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? অ্যান্সার হবে তিনটি শ্রেণীতে। কি কি? রিএনফোর্সার বা শক্তিশালী উদ্দীপককে তিনটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ধনাত্মক শক্তিদায়ক উদ্দীপক, একটি ঋণাত্মক শক্তিদায়ক উদ্দীপক,
শক্তিশালী এবং শাস্তিদায়ক, এই তিনটি হচ্ছে রিএনফোর্সারের ভাগ, তিনটি শ্রেণী। এবার আমরা প্রত্যেকে একটু একটু করে এগুলো দেখে নেব যাতে অসুবিধা না হয়। তারপর আমরা এখান থেকে এমসিকিউ সলভ করব। ধনাত্মক শক্তিশালী উদ্দীপক হচ্ছে, ধরো আমরা কি বলবো, উদাহরণ সাহায্যে তোমাদেরকে যদি আমি বোঝাতে চাই, যে ক্ষুধার্ত কোনো ব্যক্তি বা ক্ষুধার্ত কুকুর, তার নিকট ধনাত্মক রিএনফোর্সমেন্ট কি হতে পারে? খাদ্য। তোমার খিদে পাচ্ছে, তার কাছে তোমার প্রথম লক্ষ্যটা কি? তোমার কাছে সব থেকে শক্তিশালী উদ্দীপক কি মনে হবে? খাদ্য। কারণ খাদ্য হলেই তুমি প্রতিক্রিয়া করতে পারবে, তোমার ভালো লেগেছে কিনা তুমি তার সেই বিষয়টা জানাতে পারবে। খাদ্য হচ্ছে এখানে তোমার সেরা উদ্দীপক, সেটাই হচ্ছে শক্তিশালী বা ধনাত্মক। এবার ঋণাত্মকের ক্ষেত্রে কি? ঋণাত্মক কিন্তু রিএনফোর্সমেন্ট এমন উদ্দীপক, ঋণাত্মক শক্তিশালী উদ্দীপক হলো বা রিএনফোর্সার এমন হলো ঋণাত্মক, যেটা হচ্ছে বিশেষ আচরণের কারণ হতে পারে। বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন ধরো তোমার বাবা মা কোনো কাজে যদি সন্তুষ্ট না হয়, হ্যাঁ, যে তোমার বাবা মা সন্তুষ্ট তখনই হবে যখন তুমি নিয়মিত পড়াশোনাটা করবে, নিয়মিত স্টাডি করবে, ঠিক আছে? তাহলে পিতামাতা যাতে অসন্তুষ্ট না হয় বাবা, হ্যাঁ, সেই জন্য তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে। শিক্ষক মশাই যাতে কড়া শাসন না করেন, তার জন্য তোমাকে ক্লাসে পড়া করে যেতে হবে। এই যে স্পেশাল স্পেশাল ক্ষেত্রে, বিশেষ বিশেষ ক্ষেত্রে, ঠিক আছে? বা তোমাকে খুব ভালো করে যোগ আসন ভালো করে শিখতে হবে, নাহলে ব্যায়াম বা পিটির টিচার তোমাকে বকাবকি করবেন, ঠিক আছে? এই রকম এগুলো হচ্ছে কোনো কিছু বিশেষ ক্ষেত্রে, সেইগুলো হচ্ছে ঋণাত্মক শক্তিশালী উদ্দীপক। আশা করি বোঝাতে পেরেছি। এরপর শাস্তিদায়ক, পানিশার, এটাকে বলা হয় পানিশার, পানিশমেন্ট থেকে এসছে। শাস্তিদায়ক হচ্ছে, এটা হচ্ছে এমন উদ্দীপক প্রাণীকে কিছু বাধা দেওয়া, ঠিক আছে? ধাক্কা ধাক্কা বলবো না, সেটাকে স্টপ করে দিতে চাইছে, কিছু একটা বাধা সিস্টেম করছে, ঠিক আছে? বাধা ক্রিয়েট করছে শাস্তিদায়ক ক্ষেত্রে। ধরো যেমন বলি, কোনো কিছু ক্ষেত্রে ধরো কারেন্টের শক, এটা একটা মানে বিখ্যাত উদাহরণ। কোনো প্রাণীকে কিছু করার জন্য ইলেকট্রিক শক দেওয়া হয় বা প্রহার করা হয়, সেটা যে কোনো প্রাণী হতে পারে। তখন কিন্তু সাধারণত ওই প্রাণী ওই আচরণ আর করে না, কাউকে কোনো, তোমাকে ধরো যে কাজ করছো সেখানে যদি কোনো প্রাণীকে আঘাত করা হয়, সে জানবে সে সেই কাজটি ভুল করেছে বলেই আঘাত করছে, অর্থাৎ তাকে বাধা দিচ্ছে যাতে সে আর সেই কাজটি না করে, তখন সেটি বুঝতে পারবে। সেটি হচ্ছে শাস্তিদায়ক, পানিশ করা। তো এই তিনটে হচ্ছে রিএনফোর্সারের ভাগ, ব্যাস, আর কিছুই নেই। এরপর আমরা সবটাই জেনে গেছি, এবার দেখে নেবো যে প্রয়োগটা। অ্যাজ এ টিচার তুমি শিক্ষাক্ষেত্রে কীভাবে এটাকে প্রয়োগ করতে পারো, বা সক্রিয় অনুবর্তন তত্ত্বের গুরুত্বটা কী বা ইউজ বা প্রয়োগটা কী, ইম্পর্টেন্স অর ইউজেস অফ অপারেন্ট কন্ডিশনিং থিওরি ইন এডুকেশন, ঠিক আছে? তো সেগুলো আমরা দেখব। প্রথমে আমরা কি দেখে নেব, শিশুর শিক্ষাকালীন আচরণের পরিবর্তন যে প্রক্রিয়া, তাকে কার্যকরী তুলতে হলে নতুন আচরণ সম্পাদনের সাথে সাথে, ঠিক আছে, তাকে মানে শিশুকালীন যে শিক্ষাকালীন সেই আচরণের সময় পরিবর্তনটাকে যদি প্রক্রিয়াটাকে কার্যকরী করতে হয়, কি করতে হবে? ভালো ভালো নতুন নতুন আচরণ তার সাথে সাথে যুক্ত করতে হবে, তাকে শক্তিশালী উদ্দীপক বা পুরস্কার দিতে হবে। এই দেখো পুরস্কার, এখানে বলা আছে শক্তিদায়ক উদ্দীপক বা পুরস্কার, অর্থাৎ পুরস্কারটাই হচ্ছে রিএনফোর্সার, ঠিক আছে? ধনাত্মক উদ্দীপক, শক্তিশালী উদ্দীপক। পুরস্কার দিলে মানে তার মধ্যে একটা প্রলোভন বা চাহিদা আসবে, যে হ্যাঁ, পুরস্কার পেতে গেলে আমাকে ভালো করে পড়তে হবে, সেটাই হচ্ছে শক্তিশালী উদ্দীপক। প্রথমটা হয়ে গেল। এগুলো কাকে করতে হবে? এগুলো শিক্ষাক্ষেত্রে প্রয়োগ অবভিয়াসলি টিচারকে করতে হবে। অ্যাজ এ টিচার তুমি নিজেকে ক্যালকুলেট করে নাও যে হ্যাঁ, মানে এভলিউশনটা ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি একজন স্কুল টিচার, ঠিক আছে? তোমাকেই করতে হবে শিক্ষাক্ষেত্রে এই বিষয়গুলো, তাহলে পেডাগজিক্যাল কোশ্চেনগুলো খুব ইজিলি তুমি অ্যান্সার করতে পারবে। 2 নম্বরে বলছে শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশ নির্ভর করে কোনো না কোনো শক্তিদায়ক উদ্দীপকের উপর। একটা না একটা শক্তিশালী উদ্দীপকের উপরই কিন্তু শক্তিশালী উদ্দীপকের উপর ব্যক্তিত্ব, শিক্ষার্থীর যে ব্যক্তিত্বের বিকাশ সেটি নির্ভর করে। যেমন উদাহরণ, আমরা ভাষা শিখি তার কারণের মাধ্যমে, অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করি। আবারও বলছি, তার কারণ কি? আমরা ভাষা শিখি কেন? তার কারণ হচ্ছে মানে এর মাধ্যমে, অর্থাৎ ভাষার মাধ্যমে আমরা একটা মানুষের থেকে আরেকটা মানুষের, এই যে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করি, যোগ সাজস তৈরি করি, যোগাযোগ রক্ষা করতে পারি ভাষার মাধ্যমে, ভাবকে বিনিময় করি, আদান প্রদান করতে পারি, নিজের চাহিদা মেটাতে পারি, বা পুরস্কারের যে সমতুল্য, ঠিক আছে? কারণ কি, ভাষার সাহায্যে আমরা এই যোগাযোগ স্থাপন করছি, মাঝখানে ধরো এটা মানুষ এটা মানুষ, এখানে ভাষার দ্বারা আমরা এই দুটো মানুষের সঙ্গে আলাপচারিতা করছি, কেন? সেটা হচ্ছে শক্তিশালী ভাষা, কারণে শক্তিশালী উদ্দীপক। ঠিক সেইভাবে ব্যক্তিত্বের বিকাশ কিন্তু শক্তিশালী উদ্দীপকের উপর নির্ভর করবে, তাই সেই রকম কিছু উদ্দীপকের উপর জোর দিতে হবে। 3 নম্বরে কি বলছে? ভাষার মধ্যে শক্তিশালী উদ্দীপককে জোর দিতে হবে। 3 নম্বরে বলছে শিক্ষক শিক্ষার্থীকে শিক্ষাদানের সময়, অর্থাৎ অ্যাজ এ টিচার তুমি যখন শিক্ষার্থীকে শিক্ষাদান করবে সেই সময় শাস্তিদানের নীতি পরিত্যাগ করতে হবে। ওখানে শাস্তিদায়ক নীতিটা ছিল বলে শাস্তি দিতে হবে এমন নয়, ঠিক আছে? ওটার ভাগ, রিইনফোর্সারের ভাগ হচ্ছে 3টি।
তো এই শাস্তিদানের নীতিটা পরিত্যাগ করে উপযুক্ত শক্তিদায়ক উদ্দীপকের ব্যবস্থা করতে হবে। শাস্তি না দিয়ে তাকে আরো ভালো ভালো উদ্দীপক প্রকাশ করতে হবে, আরো ভালো করে বোঝাতে হবে, আরো ভালো ভালো বাস্তবযোগ্য উদাহরণ দিতে হবে। হ্যাঁ, বাস্তবায়িত করতে হবে বিষয়গুলোকে, ধনাত্মক আর ঋণাত্মকের উপর জোর দিতে হবে। বিশেষত শাস্তিটার অতটা দেওয়ার দরকার নেই, শাস্তির নীতি পরিত্যাগ করার কথা বলা হয়েছে। কিন্তু রিএনফোর্সের ভাগ কিন্তু তিনটি: ধনাত্মক, ঋণাত্মক ও শাস্তিদায়ক। কোন কোন ক্ষেত্রে সেটা বলে দিয়েছি। বিশেষ ক্ষেত্রে যেমন ইলেকট্রিক শক দিলে বা প্রহার করলে সেই প্রাণীটি সেরকম আচরণ আর করে না, বুঝতে পারে যে ওটা ভুল হচ্ছে বা বাধা দেওয়ার জন্য তাকে করা হচ্ছে, তার বিভ্রান্তি নিরসন হয়। তো 4 নম্বরে বলছে শিশুর অভ্যাস সংশোধন, সুঅভ্যাস গঠন করতে এই সক্রিয় অনুবর্তন কৌশল ব্যবহার করা হয়। তাহলে এই কৌশলের দ্বারা কি করা হয়? শিশুর সুঅভ্যাস গঠন হয়, শিশুর খারাপ অভ্যাস অবাঞ্ছিত আচরণ সংশোধন হয়, ঠিক আছে, ইত্যাদি হয়। যেমন উদাহরণ, তুমি শিক্ষার্থীকে প্রত্যেকটি কাজ ভালো করার জন্য, প্রত্যেকটি ভালো কাজের জন্য তাকে তুমি পুরস্কৃত করতে পারো, যাতে সে কোনো কাজ করতে আরো আগ্রহী হয়, মনোযোগ বাড়ে, সক্রিয়তা বা সজাগভাবে সেখানে থাকে, ঠিক আছে, অ্যাক্টিভিটি দেখাতে পারে। অর্থাৎ মোট কথা কি, এরপর আমরা এমসিকিউ সলভ করব। তার আগে এই 2-4টি কথা জেনে নাও। অর্থাৎ এখান থেকে আমরা সর্বোপরি নির্যাস কি পেলাম? স্কিনারের এই তত্ত্বের অনুসরণে শিক্ষক শ্রেণীকক্ষের পরিবেশ এমনভাবে তৈরি করবেন, মোট কথা এমনভাবে তৈরি করবেন যাতে শিক্ষার্থীদের মধ্যে সক্রিয়তা স্বতঃস্ফূর্তভাবে আসে। সব দিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে, এই পরিবর্তনের মাধ্যমে। স্কিনারের এই তথ্য তো গুরুত্বপূর্ণ, আমরা অনেক কিছু শিখলাম। এরপর আমরা এমসিকিউ, এই টপিকের সম্ভাব্য প্রশ্ন কয়েকটি এমসিকিউ আমরা মক টেস্ট তোমাদের আকারে নিয়ে এসেছি, তোমরা সলভ করো। তোমাদের জন্য প্রথম কোশ্চেন, প্রত্যেকের লাইভ চ্যাটে 3 সেকেন্ড টাইম পাচ্ছ, কমেন্টেও তোমরা জানাতে পারো তোমাদের আজকের মক টেস্ট। প্রথম কোশ্চেন, সক্রিয় অনুবর্তনের প্রধান দুটি নীতির মধ্যে একটি হলো শক্তিদায়ী উদ্দীপক, অপরটি হলো ড্যাশ। ফিডব্যাক, সক্রিয়তা, অনুশীলন নাকি শেপিং বা আচরণের রূপদান, কোনটি হবে? এই মাত্র আমরা আলোচনা করলাম, কোনটি হবে? খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ফিডব্যাক, সক্রিয়তা, অনুশীলন নাকি শেপিং? এখানে বলেছে কি, প্রথমে ভালো করে দেখো কোনটি। একটি বলে দিয়েছে শক্তিশালী উদ্দীপক, অর্থাৎ রিইনফোর্সমেন্ট, যেটা আমরা বললাম, ঠিক আছে। আরেকটি কি? আরেকটি হচ্ছে শেপিং। একটা হচ্ছে শেপিং অর্থাৎ আচরণের রূপদান, আরেকটা হচ্ছে শক্তিশালী উদ্দীপক। এই রিএনফোর্সমেন্ট অর্থাৎ এই শক্তিশালী উদ্দীপকের আবার 3টে ভাগ, ধনাত্মক, ঋণাত্মক আর শাস্তিদায়ক। আর শেপিংটা একটাই, এটা হচ্ছে তাই অ্যান্সার হবে এখানে ডি। এইখানে যখন গল্প ছড়ে তোমাদেরকে বোঝাচ্ছিলাম থিওরি ক্লাসে, তো সেখানে আমি বলেছিলাম যে রেসপন্ডেন্ট আর অপারেন্ট এই দুটো নিয়ে আমি বলে দেবো। তার আগে বলে দিই তোমাদের রেসপন্ডেন্ট কি। রেসপন্ডেন্ট আচরণ হচ্ছে টাইপ 1, আগেই বলেছি, আর অপারেন্ট হচ্ছে টাইপ 2। রেসপন্ডেন্ট হচ্ছে টাইপ 1 আর অপারেন্ট হচ্ছে টাইপ 2। এক্ষেত্রে হচ্ছে উদ্দীপকের দ্বারা প্রতিক্রিয়া হবে এবং খাদ্যবস্তুর দ্বারা লালাক্ষরণ হয়, এটা হচ্ছে প্যাভলভের আচরণ। আর টাইপ 2 বা অপারেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কিনারের টাইপ 2, অর্থাৎ এখানে উদ্দীপকের প্রয়োজন হয় না, ঠিক আছে, এখানে কোনো উদ্দীপকের প্রয়োজন হয় না, প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপকের দরকার নেই, সে এমনি এমনি হতে পারে, ঠিক আছে। তার চাহিদা থাকলে, খাদ্য খাবার ইচ্ছা থাকলে সে এমনি আস্তে আস্তে মনোযোগ সহকারে সজাগ বা সক্রিয়তা দেখালেই অটোমেটিক সে পারবে, ঠিক আছে। আশা করি আর কোনো সমস্যা নেই, এই দুটি হচ্ছে খুব কঠিন, আর কোনো সমস্যা থাকার কথা নেই। স্কিনারের তথ্য থেকে কমপ্লিট করে ফেলেছি আজকে আমরা, খুব ভালোভাবে যারা ক্লাস করছে এই অ্যান্সারটি দাও। নিচের কোনটি সঠিক নয়? বিগত দিনের কোশ্চেনের 9 দিয়ে কিন্তু কোশ্চেন এসেছিল প্রায় 7 থেকে 8টি 2014 সালের কোশ্চেন। যারা দেখোনি, আমি সিডিপি ফুল অ্যানালাইসিস করে দিয়েছি, প্লেলিস্টে গিয়ে বা চ্যানেল থেকে গিয়ে তোমরা দেখে নেবে, 3-4 দিন আগেই দিয়েছি। স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য কি? তোমরা সঠিকটা ভেবে নেবে, কিন্তু না, সঠিকটা হবে না। উপরে আবার চালাকি করে বলে দিয়েছে কোনটি সঠিক নয়, অর্থাৎ যেটা শিক্ষাগত তাৎপর্য নয় সেটাই তোমাকে বলতে হবে। কোশ্চেন খুব ভালো করে বোঝার চেষ্টা করো। পাঠ্য বিষয়কে পরিকল্পিতভাবে বিন্যস্ত করা, ত্রুটিপূর্ণ আচরণকে সংশোধন করা, বিষয়বস্তুকে সমন্বিত করা নাকি জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করা, কোনটি নয়? বলছে শিক্ষার অনুবর্তন তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য 4টি, কিন্তু এই 4টির মধ্যে কোনটি সঠিক নয়? প্রশ্নটা আশা করি তোমাদের বুঝিয়ে দিলাম। তাই সম্পূর্ণ ক্লাস করবে, প্রথমে থিওরি করার পর এমসিকিউ সলভ করবে, আশা করি কোনো সমস্যা হবে না, কারণ এই যে ট্রিক্সগুলো তোমাদের বলে দিচ্ছি। অনেকেই জানো, নতুন যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আমি এখানে অ্যান্সার বলে দিই। অ্যান্সার হবে সি। কেন? কারণ আমরা জানি পাঠ্য বিষয়কে পরিকল্পিতভাবে বিন্যস্ত করা দরকার, এটা সঠিক, কিন্তু যেখানে নয় যেহেতু বলেছে তাই এটি হবে না। ত্রুটিপূর্ণ আচরণকে সংশোধন করা উচিত, কিন্তু নয় যেহেতু বলেছে হবে না। জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করাও আমরা শিক্ষাগত তাৎপর্য, আমরা প্রয়োগটা ব্যবহারটা শিখলাম, তাই এটিও সঠিক, কিন্তু যেহেতু নয় বলেছে হবে না। অলমোস্ট সিটা হবে, যেহেতু এখানে নয় বলেছে, সি হবে রাইট অ্যান্সার। কেন? কারণ এই যে তোমরা দেখতে পাচ্ছ উপরে, এই যে ভালো করে তাকিয়ে দেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তন তত্ত্বের গুরুত্ব বা প্রয়োগ, এইগুলো আমরা এই যে আলোচনা করলাম 3-4টি, তার কারণই হচ্ছে এখানে সমস্ত ট্রিক্সটা যাতে তোমরা সহজভাবে বুঝতে পারো, তাই প্রয়োগটা তোমরা অ্যাজ এ টিচার বুঝতে পারো। বলছে রিএনফোর্সারকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? আর এটি বলবো না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চটপট তোমরা অ্যান্সার করো। 2টি, 3টি, 4টি, 5টি?
বহুবার বলে দিলাম, এইটুকু সময়ের মধ্যে 4 থেকে 5 বার, কারণ এইগুলি প্রশ্ন কিন্তু ঘুরিয়ে বাড়িয়ে আসে। থিওরি ক্লাসের মর্যাদা দিতে জানতে হবে, সম্পূর্ণ ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে, অনায়াসে তোমরা অ্যান্সার করতে পারবে। যেটা পারবে না অ্যান্সার বলে দেবো। রিএনফোর্সারকে আমরা জানি 3টি শ্রেণীতে ভাগ করা হয়, ধনাত্মক, ঋণাত্মক ও শাস্তিদায়ক, তাই অ্যান্সার হবে বি। কার কটি স্কোর হচ্ছে সেটা তোমরা অবশ্যই জানাবে। এবার যেগুলো পারবে না সেগুলো, এই যেমন এই কোশ্চেনটি অনেকেই পারবে না, আমি তবু বলে দেবো। অপারেন্ট অনুবর্তন নিয়ন্ত্রিত হয় কোনটির দ্বারা? অনেকে পারবে, যারা নতুন তাদের হয়তো একটু অসুবিধা হবে। সিএনএস, এএনএস, এসএনসি, সিএএন। কিছু জটিল কোশ্চেন দুই একটি করে রাখি যাতে বলে দিতে পারি পরবর্তী, যাতে অসুবিধা না হয়। অবশ্য আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটিতে বলে দিই, তোমরা কিছু কিছু কোশ্চেন কুইজ আকারে পাবে, যেগুলো এখানে হয়তো ক্লাসে হয়তো বলা থাকবে না, বা এর বাইরে আউট অফ কোশ্চেন আসতে পারে, সিলেবাসের বাইরে নয়, হয়তো একটু কঠিন, সেগুলো আমরা কুইজ আকারে আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটিতে তোমরা পেয়ে যাবে। ডিসক্রিপশনের লিঙ্ক আছে, তোমরা পেয়ে যাবে। অল টেট পিটি টেলিগ্রাম সার্চ করলেই পেয়ে যাবে। এখানে আমরা কুইজ আকারে অ্যান্সারগুলো ধীরে ধীরে করব, অসুবিধা নেই। পরবর্তীকালে প্রচুর এমসিকিউ সলভ করবো। এখানে অ্যান্সার বলে দিচ্ছি, সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সিএনএস এর ফুল ফর্ম পরীক্ষায় আসতে পারে। সিএনএস, সিএনএস হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তাহলে অপারেন্ট নার্ভাস দ্বারা, ঠিক আছে, নার্ভাসের দ্বারা, নার্ভাস সিস্টেমের দ্বারা অনুবর্তন নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, অপারেন্ট অনুবর্তন নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা? অপারেন্ট অনুবর্তন নিয়ন্ত্রিত হয় নার্ভাসের দ্বারা, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সিএনএস এর পুরো কথা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এ। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে এটা তো অপারেন্ট অনুবর্তন, তাহলে ক্লাসিক্যাল যেটা আছে অর্থাৎ প্রাচীন অনুবর্তন প্যাভলভের, সেটি কি? সেটি হবে, মনে রাখবে, এএনএস এর দ্বারা। ঠিক আছে, সেটি হয়ে যাবে কিন্তু এএনএস এর দ্বারা। তাহলে এর ফুল ফর্ম কি? অটোমেটিক নার্ভাস সিস্টেম। এটা হচ্ছে প্যাভলভের টাইপ 1। ঠিক আছে, অপারেন্ট অনুবর্তন মানে ক্লাসিক্যাল অনুবর্তন বা প্রাচীন অনুবর্তন নিয়ন্ত্রিত হয় মানে অটোমেটিক নার্ভাস সিস্টেম এএনএস এর দ্বারা, আর স্কিনারের অপারেন্ট অনুবর্তন নিয়ন্ত্রিত হয় সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দ্বারা। প্রশ্ন আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই কারণেই তোমাদের জন্য রেখেছি। এবার 5 নম্বর, এরপর তোমরা হোম টাস্ক পাবে দুটো। দেখো, এর আউট অফ 5 কার কত স্কোর হলো তোমরা চটপট জানিয়ে দিও এই অ্যান্সারটি জানার পর। অপারেন্ট অনুবর্তনের ভিত্তি কোন টাইপের? টাইপ 1, টাইপ 2, টাইপ 3 সবকটি। কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, আশা করবো যাতে তোমরা 5-এর মধ্যে 5টি সঠিক করতে পারো। এখানে অপারেন্ট অনুবর্তনের ভিত্তি কোন টাইপ? রাইট অ্যান্সার আমি এখানে বলে দিই, টাইপ 2, বি হবে রাইট অ্যান্সার। আর টাইপ 1টা কি? প্যাভলভের প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল অনুবর্তন। আমাদের এখানে অ্যান্সার টাইপ 2, যেহেতু স্কিনারের অপারেন্ট অনুবর্তন বা সক্রিয় অনুবর্তন, কারণ এটি হচ্ছে একটা রিএনফোর্সার, আর একটা কি বলেছিলাম, একটা অপারেন্ট আর একটা রেসপন্ডেন্ট, একটা অপারেন্ট। যেহেতু এটা অনুবর্তন, অপারেন্ট অনুবর্তন, তাই টাইপ 2। রেসপন্ডেন্ট হয়ে গেলে সেটা হবে প্যাভলভের টাইপ 1, প্রাচীন অনুবর্তন। তাহলে 5-এর মধ্যে কার কটি স্কোর হলো জানো? তোমাদের জন্য হোম টাস্ক দুটো কোশ্চেন রেখেছি, চটপট তোমরা 5-এর মধ্যে কার কত স্কোর হলে জানিয়ে দাও। এরপর এই তোমাদের হোম টাস্ক, স্কিনারের সায়েন্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার নামক পুস্তকটি কবে প্রকাশ করেন বা কবে প্রকাশ হয়? 1932 সালে, 1935 সালে, 1945 সালে, 1925 সালে। স্কিনারের হিউম্যান বিহেভিয়ার নামক পুস্তকটি কবে প্রকাশ হয়? এটা তোমরা ভিডিওর মেন কমেন্টে দ্রুত জানিয়ে দাও, দেখবো কে কত সঠিক অ্যান্সার করতে পারো, মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো। এবং তোমাদের দ্বিতীয় কোশ্চেন, এটি তোমরা লিখবে, স্কিনার কোথাকার মনোবিদ ছিলেন? এটিও তোমরা ভিডিওর মেন কমেন্টে জানাবে। এটাও HT2, স্কিনার কোথাকার মনোবিদ ছিলেন। তো আশা করি ভালো লেগেছে। লাইক, কমেন্ট প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যদি ক্লাস তোমাদের ভালো লেগে থাকে। ঠিক আছে, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং, যাতে তোমাদের একটি শেয়ার অন্যান্য অনেক স্টুডেন্টে যারা টিউশন কোচিং নেই তারা যেন ক্লাসটি করার সুযোগটুকু পায়। ওকে, চলো পরবর্তী